হাজার বছরের পুরনো একটি সোনার পাহাড়, আর সেই পাহাড়টিকে ঘিরে রেখেছিল কিছু আত্মারা। এখানে যত মানুষ আসতো তাদের কোনো না কোনোভাবে মৃত্যু হতো, কিন্তু এই লোকটি সোনার পাহাড় পেতে ইংরেজদের সাথে নিয়ে উঠে পড়ে লাগে। আর তারপরই লোকটির সাথে ঘটতে থাকে অশরীরী কিছু ঘটনা। তো শেষমেশ কি তারা সোনা নিয়ে এই আত্মাদের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল? সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা একজন ইংরেজকে দেখতে পাই, যার দল নিয়ে এখানে তদন্ত করছিল। তদন্ত করার সময় তারা জানতে পারে এই জঙ্গলে একটি সোনার খনি রয়েছে, এবং এই সোনার খনি ইংরেজ ক্লেমেন্ট যে কোনো মূল্যে পেতে চায়। তখন গ্রামের এক জমিদার সেখানে আসে। সে ইংরেজ তখন জমিদারের কাছে সোনার ব্যাপারে জানতে চায়। জমিদার তাকে বলে সেখানে অদ্ভুত ধরনের কিছু আত্মারা বসবাস করে। কিছুদিন আগে 5 জন লোক সেখানে গিয়েছিল এবং 5 জনই মারা গিয়েছে, কিন্তু ক্লেমেন্ট কারো কথাই শুনতে রাজি না। সে যে কোনো মূল্যে সোনাগুলো পেতে চায়। এরপর আমরা দেবপুর নামের একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই। সকাল হতেই তারা মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, এবং এই জমিগুলো ছিল এক জমিদারের। গ্রামের সবাই জমিদারের হয়ে কাজ করত, কিন্তু এই গ্রামে একটা পরিবার ছিল যারা শ্রমিক হিসেবে কাজ করত না, আর তারা ছিল থাঙ্গালার পরিবার। একদিন থাঙ্গালা যখন ঘুমোচ্ছিল, তখন অদ্ভুত রকমের স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে কয়েকজনের সঙ্গে লড়াই করছিল। তখন তার স্ত্রী গঙ্গা তাকে জাগানোর চেষ্টা করছিল। যেহেতু সে স্বপ্নের মধ্যে ছিল, এই জন্য সে তার পরিবারের লোকজনকে মারার চেষ্টা করে। এরপর গঙ্গা তাকে মারতে শুরু করে এবং বলে, প্রথমে তুমি স্বপ্ন থেকে বের হও। তারপর তার স্বপ্ন ভেঙে যায়। থাঙ্গালার 5টি সন্তান ছিল, যাদের মধ্যে একটি ছিল ছেলে ও 4টি ছিল মেয়ে। তার ছেলেটির নাম ছিল অশোক। তাদের নিজেদের জমি আছে বলে তারা অন্য জমিতে কাজ করতে যায় না, কিন্তু বাকিদেরকে অন্যের জমিতে কাজ করতে হয়। মাঠে যাবার আগে গঙ্গা তার স্বামীকে বলে, ফসল কাটার পর আমাকে কয়েকটা শাড়ি কিনে দেবে। অন্যদিকে গ্রামের একটা গঙ্গু নামের লোককে দেখানো হয়। সে বিশ্বাস করত সে যদি ব্রাহ্মণ হতে পারত তাহলে মারা যাওয়ার পর সে স্বর্গে যেতে পারত। এজন্য সে পুরো গ্রামের বাচ্চাদেরকে শেখাতে থাকে যে মাছ মাংস খাওয়া উচিত নয় এবং অন্য লোকদের সাথে মেলামেশাও উচিত নয়। এসব দেখে থাঙ্গালার ছেলে অশোক খুব অবাক হয়, সে কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখতে পাই থাঙ্গালার পরিবার মাঠে কাজ করছিল এবং তারা তাদের জীবন নিয়ে খুবই সুখী ছিল। তখন জমিদারের স্ত্রী মাঠে কাজ করা দেখতে আসে। তখন গ্রামবাসীরা বলতে থাকে, এসব জমি একসময় আমাদের ছিল, কিন্তু জমিদার এসব জমি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর রাত হওয়ার পর গ্রামের সবাই মাঠেই ঘুমিয়ে পড়ে। এরপর থাঙ্গালার মেয়ে হাতির গল্প শোনার জন্য বায়না শুরু করে। থাঙ্গালা তাদের গল্প শোনাতে শুরু করে। গল্পে সে বলে, অনেক দূরে একটি হাতির মতো কোথাও একটা পাহাড় আছে এবং পাহাড়ের কাছে ছোট একটা নদী আছে। তার দাদু সোনা খুঁজছিল, তার সাথে আরো লোকজনও সোনা খুঁজছিল, কিন্তু সোনা কেবল থাঙ্গালার দাদুই পেয়েছিল। তখন সেখানে একজন রাজা আসে তার সৈনিকদের নিয়ে। রাজা তার কিছু সৈনিকদেরকে বলে তাদের কাছ থেকে সোনাগুলো নিয়ে আসতে, কিন্তু তারা যখন সোনাগুলো নিতে যায় তখন থাঙ্গালার দাদু তাদেরকে মেরে ফেলে। এরপর থাঙ্গালার দাদু রাজার কাছে গিয়ে সোনা দেখিয়ে বলে, আপনারা পরিশ্রম করে সোনা খুঁজে নিন, কিন্তু এই সোনা সবার জন্য নয়। এরপর রাজা সব শুনে সোনা খুঁজতে থাকে, কিন্তু কেউই কোনো সোনা খুঁজে পায় না। এরপর রাজার কাছে একজন ব্রাহ্মণ ছিল, সে একটি ময়ূরের পিছনে যায়, আর সেই ময়ূর সোনার পাহাড়ের উপর গিয়ে বসে এবং ব্রাহ্মণ রাজাকে গিয়ে বলে, এখানে শুধু সোনা নয়, বরং সোনার একটি পাহাড় রয়েছে। তখন থাঙ্গালার দাদু বলে, ওই পাহাড়ের সোনা আমাদের নয়, কিন্তু নদীর পানিতে ভেসে যাওয়া সোনা আমরা পেতে পারি। কিন্তু রাজা তার দাদুর কোনো কথাই শোনে না, তার সৈনিকদের ওই সোনা আনতে পাঠায়। সৈনিকরা সেই পাহাড়ের কাছে যাওয়া মাত্রই প্রচুর পরিমাণে সাপ তাদের উপর আক্রমণ শুরু করে। সাপের কামড়ে অনেক সৈনিক মারা যায় এবং অনেক লোক ভয়ে পালিয়ে যায়। তখন থাঙ্গালার দাদু সেখানে গিয়ে রাজাকে বাঁচায়। এরপর সে সাপগুলোর উপর কোনো কিছু একটা রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়, যার ফলে সব সাপগুলো সেখান থেকে পালিয়ে যায়। তার দাদু বলে, যারা লোভের কারণে সোনা নিতে আসে তাদেরকে এই সাপেরা মেরে ফেলে। এই জাদুর পিছনে আরতি নামের একজন তান্ত্রিকের হাত রয়েছে, যে হচ্ছে এই মাটির রানী। সে এই সোনা রক্ষা করে। তখন রাজা বলে, এখান থেকে কেউ কি সেখানে যেতে পারবে? থাঙ্গালার দাদু তখন বলে, আমি পারবো, তবে আমাকে কি পুরস্কার দেওয়া হবে? আমাদের কাছ থেকে যে সমস্ত জমি আপনি নিয়ে নিয়েছেন সেগুলো আমাদেরকে ফেরত দিতে হবে, যা আপনারা বড় জাতের লোকদের দিয়েছিলেন। রাজা তখন এই শর্ত মেনে নেয়। এরপর থাঙ্গালার দাদু তার সঙ্গীদের নিয়ে সেই সোনার পাহাড়ের দিকে যেতে থাকে,
আরতি তার লোকদের নিয়ে সামনে চলে আসে। এরপর তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। থাঙ্গালার দাদু আরতিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর রাজা তার দাদুকে সেনাপতি বানিয়ে দেয়। এরপর কিছু সৈনিক সেখানে গিয়ে কয়েকটা সোনা নিয়ে আসে, কিন্তু তারা তখন সোনার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে এটা কেবল বাইরে থেকে সোনা মনে হচ্ছে, ভেতরে শুধুমাত্র মাটি। রাজা তখন এটা দেখে রেগে যায় এবং তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয় এবং বলে, তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো, এখানে তো কোনো সোনাই নেই। থাঙ্গালার দাদু তখন বলে, এটা আরতির জাদু এবং এই সব কিছু হচ্ছে ওই মূর্তিটার কারণে। আসলে এখানে একটি মূর্তি ছিল। রাজা তার তলোয়ার দিয়ে সেই মূর্তির মাথাটা কেটে ফেলে। এটা দেখে আরতি খুবই রেগে যায়। তখন সে এমনভাবে চিৎকার করে ওঠে, সেখানে উপস্থিত থাকা সবার কান ফেটে যেতে থাকে এবং তার চিৎকার সহ্য করতে পারে না। তার দাদা তখন তলোয়ার দিয়ে আরতির পেট কেটে দেয় এবং তার রক্ত গড়িয়ে মাটিতে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই রক্ত সোনায় পরিণত হয় এবং সেই সোনা রাজা নিয়ে নেয়। এভাবে সে তার সন্তানদের গল্প শোনাতে থাকে। এরপর তারা গল্প করতে করতে মাঠের মধ্যেই ঘুমিয়ে যায়। এরপর মধ্যরাতে কেউ এসে সেই খাজানার ক্ষেতে সব ফসল পুড়িয়ে দেয়। তার পরিবার সেই আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে তারা কিছুই করতে পারে না এবং সমস্ত ফসল পুড়ে যায়। যখন ফসল কাটার সময় আসে তখন জমিদার তার কাছ থেকে ট্যাক্স নিতে আসে, কিন্তু এবার থাঙ্গালার দেওয়ার মতো কিছুই ছিল না এবং জমিদার তখন তাকে শাস্তি হিসাবে থাঙ্গালার সমস্ত জমি দখল করে নেয়। আর থাঙ্গালাদের বাকি গ্রামবাসীর মতো জমিদারের খেতে কাজ করতে হয়, যতদিন না জমিদারের ঋণ সে পরিশোধ করতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, এই সব কিছু পরিকল্পনা ছিল জমিদারের, কারণ আগে থেকে জমিদারের নজর ছিল থাঙ্গালার জমির উপর। এরপর থেকে থাঙ্গালার পরিবারকে জমিদারের খেতে কাজ করতে হয়, কিন্তু জমিদার তাদেরকে ঠিকঠাক মজুরি দিত না। তাদের বেঁচে থাকার মতো অল্প পরিমাণে কিছু খাবার দিত। একদিন ব্রিটিশ অফিসার ক্লেমেন্ট সেখানে আসে। ক্লেমেন্টের লোকেরা বলে, তোমাদের পূর্বপুরুষেরা এখানে লুকানো সোনা খুঁজতে চেষ্টা করেছিল। এখন ক্লেমেন্ট সাহেব সেই সোনা খুঁজে বের করার চেষ্টা করবেন, এজন্য তিনি তোমাদের সাহায্য চান। এটা শুনে গ্রামবাসী সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু থাঙ্গালা সেখানে দাঁড়িয়েই থাকে। গঙ্গা এসে তাকে টেনে ধরে নিয়ে যায়। ক্লেমেন্ট লোকদের বলতে থাকে, যতদিন আমি তোমাদেরকে দিয়ে কাজ করাবো ততদিন তোমাদের আমি মজুরি দেব। রাতে থাঙ্গালা গঙ্গাকে বলে, আমি ওই অফিসারের সঙ্গে দেখা করব আর আমি তার সঙ্গে যাব, কারণ আমরা অনেক দিন ধরে জমিদারের জমিতে কাজ করছি, কিন্তু কোনো মজুরি পাচ্ছি না। তার সঙ্গে গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো এবং আমাদের ঋণটাও শোধ করতে পারবো এবং এভাবে আমরা কিছু সোনাও পেতে পারি। এটা বলে সে গঙ্গাকে রাজি করায়। এরপর কয়েকজন মিলে ক্লেমেন্টের সঙ্গে সোনা খুঁজতে যায়। তাদের সঙ্গে থাঙ্গালা, গঙ্গু এবং উদয় নামের একটি লোক ছিল। ক্লেমেন্টের সঙ্গে তার ছেলে উইলিয়ামও আসে। কিছুক্ষণের মধ্যে উইলিয়ামের সঙ্গে থাঙ্গালার ছেলে অশোকের বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একসঙ্গে যেতে থাকে। তাদের সঙ্গে একটি গ্রামের লোকও যাচ্ছিল, কিন্তু সে মাঝপথে গিয়ে সে ভয়ে পালিয়ে যায়। সামনে এগিয়ে যাবার পর তারা একটা নদী দেখতে পায়। তাদের সেই নদী পার হয়ে যেতে হবে। যখন তারা নদীর ভিতর দিয়ে যায়, থাঙ্গালা অনুভব করে তাকে কেউ ডাকছে এবং তাদের সাথে যেন কেউ আছে। হঠাৎ করে সে পানির নিচে আরতিকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং তার পা দুটো পাথরের মধ্যে আটকে যায়। পরে গঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক কষ্ট করে তার পা টেনে বের করে আনে। এই ঘটনার পর ক্লেমেন্ট তার উপর খুব রেগে যায়, কারণ ওই রাস্তা দিয়ে যাবার পরামর্শ সেই দিয়েছিল। এরপর তারা সেখানে হাতির মতো একটি পাহাড় দেখতে পায়, যা সে তার সন্তানদের গল্পে বলেছিল। ক্লেমেন্টকে সে তখন বলে, আমাদের ওই হাতির পাহাড়ের দিকে যেতে হবে, কিন্তু ক্লেমেন্ট তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর তারা সেখানকার সব জায়গা খনন করতে শুরু করে এবং পানির নিচেও সোনা খোঁজে, কিন্তু কোথাও কোনো এক টুকরা সোনাও খুঁজে পায় না। এরপর তারা অনেক দিন ধরে মাটির নিচে খনন করতে থাকে, কিন্তু এরপরও তারা একটুও সোনার দেখা পায় না। তখন ওইখানে অশোক একটি বুদ্ধের মাথা খুঁজে পায়। এরপর থাঙ্গালা ক্লেমেন্টকে বলে, তাদের পূর্বপুরুষদের সময় এই ঘটনাটা ঘটেছিল। এর মানে হলো, যদি মাথাটা এখানে পাওয়া যায় তাহলে শরীরটাও এখানে থাকবে। এরপর ক্লেমেন্ট মনে করে যে থাঙ্গালার কথা শুনে চলা উচিত। এরপর তারা পাহাড়ের এপার থেকে ওপারে চলে যায়, কিন্তু তখনই হঠাৎ করে ব্ল্যাক প্যান্থার সেখানে হাজির হয়। সবাই প্যান্থারকে দেখে দৌড়াতে শুরু করে এবং প্যান্থার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক লোক আহত হয়।
থাঙ্গালা তখন সেই প্যান্থারের সঙ্গে যুদ্ধ করে এবং অনেক কষ্টে তাকে মেরে ফেলে। এরপর আর্থার থাঙ্গালার উপর বন্দুক তাক করে এবং বলে, আমি তোমার পেছনে আসবো না। তখনই অশোক বন্দুকটি ছিনিয়ে নেয় এবং আর্থারকে সেখানে মারার চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে আর্থারের হাতে লেগে যায়। এরপর অশোক সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং আর্থারও তার পিছু করতে থাকে। তারা এক সময় দৌড়ানোর সময় হঠাৎ করে অশোক গৌতম বুদ্ধের সেই শরীরটা খুঁজে পায়। তখন থাঙ্গালা হঠাৎ করে আরতির পুরো পরিবারকে দেখতে পায় এবং আরতির লোকেরা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। সেখানে এত ধোঁয়া হচ্ছিল যে কিছু তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাদের মধ্যে একটা কঠিন লড়াই হয়। এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং থাঙ্গালার ভিতরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। এর পাশে আরতিকে আহত করে। এরপর তারা সেই মূর্তির কাছে যায় এবং সেখানে একটি ঝলমলে বস্তু দেখতে পায়। এরপর তারা সেটি গলিয়ে দেখে তার মধ্যে সোনা রয়েছে। তাই এটা দেখে তারা খুব খুশি হয়ে যায়। তখনই বৃষ্টি শুরু হয় এবং মেঘের গর্জন করতে থাকে এবং হঠাৎ করে একটা বজ্রপাত ঘটে এবং সেটা সরাসরি ইউলিয়ামের উপর গিয়ে পড়ে। ইউলিয়াম সেখানেই মারা যায়। ক্লেমেন্ট তার ছেলের মৃত্যুতে অনেক কষ্ট পায়, কিন্তু সে কোনো মতেই থামতে রাজি নয়। ক্লেমেন্ট থাঙ্গালার প্রশংসা করতে থাকে এবং বলে, তুমি একজন দক্ষ যোদ্ধা, এখন দেখবে আমরা সব কিছুই করতে পারবো। সে আরও বলে, তুমি গ্রামে ফিরে যাও এবং গ্রাম থেকে আরও লোক নিয়ে আসো, আমি তাদের মজুরি দেব। এবং ক্লেমেন্ট তাকে কাপড় উপহার দেয়। এরপর থাঙ্গালা তার ঘোড়ায় চড়ে গ্রামে চলে আসে। সেখানে এসে সে প্রথমে জমিদারের কাছে যায়। এরপর সে তার ঋণ পরিশোধ করে এবং নিজের জমি পুনরায় নিজের কাছে ফিরিয়ে নেয়। এভাবেই তার পরিবারের সুখ ফিরিয়ে আনে। এরপর থাঙ্গালা গ্রামবাসীদের বোঝাতে শুরু করে, ওই স্থানে অনেক সোনা রয়েছে, আর যদি ক্লেমেন্টের সঙ্গে আমরা কাজ করি তাহলে সে আমাদেরকে অনেক টাকা মজুরি দেবে। সেই সঙ্গে আমরা কিছু সোনাও পেতে পারি। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। তোমরা যদি জমিদারের হয়ে কাজ করো তাহলে না খেয়ে মারা যেতে হবে, আর যদি ক্লেমেন্টের সঙ্গে কাজ করো তাহলে অনেক টাকা মজুরি পাবে। সে তার গ্রামের লোকদের জন্য কাপড় এবং মিষ্টি নিয়ে আসে, আর এভাবেই সে গ্রামবাসীর মন জয় করে নেয় এবং তারা সবাই ওইখানে চলে যায়। যখন সে ওখানে যায় দেখতে পায় ক্লেমেন্টের সৈন্যরা সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে। এরপর থাঙ্গালার লোকজন বলে, হঠাৎ করে অশোকের কি হলো? আসলে অশোক হঠাৎ করে ক্লেমেন্টের লোকদেরকে হত্যা করতে শুরু করেছিল, তাই তারা বাধ্য হয়ে তাকে বেঁধে রেখেছে। এরপর থাঙ্গালা সেখানে গিয়ে তার ছেলেকে মুক্ত করে আর বলে, ক্লেমেন্টের কাছে ক্ষমা চাও। ক্লেমেন্ট তখন বলে, আমি জানতাম না এটা তোমার ছেলে। এরপর ক্লেমেন্ট সকলের উদ্দেশ্যে বলে, থাঙ্গালা তোমাদের ঠিকই বলেছে, তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমাদেরকে ভালো মজুরি দেব। কিন্তু ক্লেমেন্টের এক লোক বলে, আজ থেকে তোমরা ক্লেমেন্টের দাস হয়ে থাকবে। তবে থাঙ্গালা সবই বুঝতে পারে, কিন্তু সে গ্রামবাসীকে বোঝায় ক্লেমেন্ট এরকম কিছুই বলেনি। রাতে যখন তারা খেতে বসে তখন গঙ্গা লক্ষ্য করে অশোক কেমন যেন একটা আচরণ করছে। এরপর গঙ্গা থাঙ্গালাকে বলে, তুমি আমার কাছ থেকে নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছ। এই সময় অশোক অদ্ভুত রকমের শব্দ করে। আসলে তার ভেতরে আরতির আত্মা ঢুকে পড়েছিল। সে বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে এখানে লাশের স্তূপ হয়ে যাবে। পরের দিন সকালে সবাই কাজে লেগে পড়ে। দিন শেষে ক্লেমেন্ট সবাইকে মজুরি বুঝিয়ে দেয়। কিছুদিন পর ক্লেমেন্টের লোকেরা এটা বলে যে এখানে কোনো সোনা নেই, আমাদের শুধু টাকা আর সময় নষ্ট হচ্ছে। একদিন আর্থার পাহাড়ের উপর একটি চকচকে কিছু একটা দেখতে পায়। এরপর যখন সেটি তুলতে যায় তখনই সেখানে একটা সাপ আসে আর তাকে কামড়ে দেয়। থাঙ্গালা ঠিক তখনই সেখানে চলে আসে আর সাপটিকে মেরে ফেলে। থাঙ্গালা তখন আর্থারকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। হঠাৎ করে সেখানে অনেকগুলো সাপ চলে আসে, আর সে যে সাপটিকে মেরেছিল সেই সাপটি তার মেয়ের হাতে গিয়ে কামড়ে দেয়। তার মেয়ের সেখানেই মৃত্যু হয়। তার মেয়ের মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। 2 থেকে 3 দিনের জন্য সেখানে কাজ বন্ধ করে দেয়। এক সন্ধ্যায় থাঙ্গালার কাছে এক বৃদ্ধ আসে। সে এসে বলে, তোমার কি জানা নেই তোমার দাদাই আরতিকে মেরে ফেলেছিল এবং তার রক্তর কারণে সেখানে সোনা তৈরি হয়েছিল। এই জন্য আরতির আত্মা আজও এই পাহাড়কে পাহারা দিচ্ছে। তাহলে এখানকার সব সোনা আমাদের হবে। কিন্তু এতে থাঙ্গালা সম্মতি দেয় না, কারণ সে খুন খারাপি করে সোনা পেতে চায় না, সে পরিশ্রম করে সোনা পেতে চায়। পরের দিন আবার খনন কাজ শুরু হয়, কিন্তু ক্লেমেন্ট এবার নতুন আদেশ চালু করে, যখন সোনা পাওয়া যাবে তখন তাদের মজুরি এবং খাবার দেওয়া হবে। আর এই কাজ করতে করতে মানুষ ক্ষুধা তৃষ্ণায় মারা যেতে থাকে।
এবং সেই রাতে সব কয়টা ঘরে আগুন জ্বালিয়ে দেয়। সকালে গ্রামবাসী গ্রামে ফিরে যেতে শুরু করে, কিন্তু থাঙ্গালা তাদেরকে থামানোর চেষ্টা করে। সে বলে এখানে একটা পাথর আছে, যদি আমরা সেটাকে গলাতে পারি তাহলে ওর ভেতর থেকে সোনা বের হতে পারে। একটু পরে সেখানে ক্লেমেন্ট এবং তার লোকজন চলে আসে। গ্রামের সকল লোকদের দিকে বন্দুক তাক করে আর বলে তোমরা এখান থেকে সবাই কোথাও যাবে না, তোমরা সবাই আমার দাস আর আমার হুকুম মতোই তোমাদেরকে কাজ করতে হবে। হঠাৎ করে তারা দূরে একটি মহিষকে দেখতে পায়। এরপর সেই মহিষকে মেরে তাদের ক্ষুধা মিটায়। এরপর তারা পাহাড়ের গায়ে আগুন ধরিয়ে দেয়, যার কারণে পাহাড়টা ভেঙে যায়। সেখানে একটি বড় গর্ত ছিল, সেখানে থাঙ্গালা তখন প্রবেশ করে আর সেখানে গিয়ে সে আরতিকে দেখতে পায়। আরতি তখন বলে তুমি ভুল করছো, চলে যাও এখান থেকে। কিন্তু কে শোনে কার কথা। এরপর সেখানে তারা অনেক সোনা দেখতে পায়। যখন ফর্দা এবং তার স্ত্রী সোনা নিতে যায় তখন ক্লেমেন্ট বলে ওঠে এই সব সোনা আমার। এটা বলে ক্লেমেন্ট তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেমেন্টের এক লোকের সঙ্গে গঙ্গুর ঝগড়া হয় আর গঙ্গু সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। তখন থাঙ্গালা বলে এগুলো সোনা নয়, সোনার মতো দেখতে কিছু পাথর। তখন সেখানে আরতি এবং তার লোকজন চলে আসে আর বলে আমি তোমাদেরকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এরপর আরতি তার মায়া বলে কখনো দিন বা কখনো রাত করতে শুরু করে। আরতি তখনই সবাইকে একটা ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে ৫ম শতাব্দীতে কিছু লোক বসবাস করত। আর তখনই আরতি এবং তার স্বামী এই জমিগুলো দেখাশোনা করত। তখন এই জমিতে কিছু সোনা দেখতে পায় তারা। যখন আরতি এবং তার স্বামী জানতে পারে এখানে কিছু লোক সোনা চুরি করতে আসছে, তখন তার স্বামী আরতিকে সেখানে পাহারায় রেখে তারা যুদ্ধে চলে যায় এবং তার হাজব্যান্ডকে তারা ধরে নিয়ে যায় এবং তাকে দিয়ে সোনা তুলে নেয়। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজ চলে আসছে। তখন ক্লেমেন্ট আরতিকে হত্যা করতে যায়, কিন্তু তখনই এসে থাঙ্গালা আরতিকে বাঁচিয়ে নেয় এবং ক্লেমেন্টকে মেরে ফেলে। আর এখানেই আমরা জানতে পারি আগের জন্মে আরতির স্বামী ছিল এই থাঙ্গালা। থাঙ্গালারও সবকিছু মনে পড়ে যায়। তখন সে বলে আমাদের যেমন এই সোনা রক্ষা করার দায়িত্ব রয়েছে, তেমনই এই লোকগুলোরও ভালো জীবনযাপন করারও অধিকার রয়েছে। তাই তুমি যদি আমাদেরকে একটুখানি সোনা দাও তাহলে এই গ্রামের মানুষের জীবন বদলে যাবে। আরতি তখন একটু সোনা দিতে রাজি হয়ে যায় এবং থাঙ্গালা তখন গুহার ভেতরে গিয়ে একটি সোনা নিয়ে বেরিয়ে আসে। এটা দেখে সব মানুষেরা সেই সোনায় হাত বুলিয়ে দেখতে থাকে এবং তারা ইমোশনাল হয়ে যায়। এটা দেখে আরতিও বুঝতে পারে অন্য লোকদের মতো এরা লোভী নয়। আর এর মধ্য দিয়ে মুভিটিও এখানে শেষ হয়ে যায়।